মদনবাবু তার স্ত্রী মোহিনী দেবী, ছেলে প্রীতম এবং বৌমা মীনাক্ষীর সঙ্গে শহরে বাস করে। মদনবাবু এবং মোহিনী দেবী দুজনেই গ্রামের মানুষ ছিল, অর্থাৎ তাদের আদি বাড়ি ছিল গ্রামে। পরবর্তীকালে ছেলে শহরে চাকরি পেয়ে যাওয়ায় তারা সকলেই গ্রাম থেকে শহরে এসেই থাকতে শুরু করে। আর প্রীতম শহরের মেয়ে মীনাক্ষীর সঙ্গে বিয়ে করে সুখে সংসার করতে থাকে। একদিন মদনবাবু কোনো এক বিশেষ কাজের সূত্রে গ্রামে কিছুদিনের জন্য থাকতে যায়, কিন্তু সে যখন গ্রাম থেকে ফিরে আসে তখন সে একা একা ফিরে আসে না। সে 17 বছর বয়সী এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, আর এই দেখে তার পরিবারের প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। দরজা খুলতে এতক্ষণ সময় লাগে তোমাদের? কি করছিলে তোমরা সবাই? এই গরমের মধ্যে তোমরা আমার নতুন বউটাকে এতক্ষণ ধরে বাইরে দাঁড় করিয়ে রাখলে। দেখো তো লীলা কেমন ঘেমে গেছে। লীলা, তুমি ঘরে চলো, এসি চালিয়ে একটু ঘরে বিশ্রাম করবে। মানে কি হচ্ছে কি এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাচ্চা মেয়েটা কে? আর এই মেয়েটা এরকম বউ সেজেই বা আছে কেন? তুমি কি আমাদের সঙ্গে মজা করছো? তুমি কি কথা কম বোঝো? আমি তো এখনই বললাম লীলা আমার নতুন বউ। আমি গ্রাম থেকে লীলাকে বিয়ে করে নিয়ে এসেছি। লীলা আজ থেকে আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবে। বাবা, আপনি এটা কিভাবে করতে পারেন? 50 বছর বয়সে আপনি এরকম একজন নাবালিক বাচ্চা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলেন। আপনার কি মতিভ্রম ঘটেছে? বাড়িতে স্ত্রী থাকতেও দ্বিতীয়বার বিয়ে করা আইনত অপরাধ, আপনি জানেন না? তাও আবার এরকম একটা নাবালিক মেয়েকে বিয়ে করা। আমরা চাইলেই কিন্তু আপনার বিরুদ্ধে এখনই কেস করতে পারি। ছি বাবা, ছি, তোমাকে বাবা বলতেই আমার লজ্জা করছে। এই বয়সে তুমি এরকম একটা জঘন্য কাজ করবে আমরা তো ভাবতেও পারিনি। তোমার জন্য আমাদের কারো মান সম্মান থাকলো না। মায়ের দিকে তাকিয়ে দেখো তো মা কিভাবে কাঁদছে। একবার তুমি মায়ের কথা ভাবলে না? মা চলো আমরা এখনই পুলিশ স্টেশনে গিয়ে বাবার নামে কেস করব। আমি তোর মাকে নিয়ে কেন ভাবতে যাব? তোর মা কি আমাকে নিয়ে ভাবে কিছু? তোর মা বুড়ি হয়ে গেছে বলে আমার ঠিকঠাক ভাবে খেয়াল রাখতে পারে না। সবসময় শরীর খারাপ লেগেই থাকে তোর মায়ের, কখনো হাতে ব্যথা, কখনো হাঁটুতে ব্যথা, কখনো পায়ে ব্যথা। সেই জন্যই তো আমি লীলাকে বিয়ে করে নিয়ে এসেছি, যাতে লীলাই বৃদ্ধ বয়সে আমার দেখাশোনা করতে পারে। মদনবাবুর মুখে এমন কথা শুনে তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে হতবাক হয়। মদনবাবু হঠাৎ করে এতটা পরিবর্তিত হয়ে যাবে এটা তাদের সকলেরই কল্পনার বাইরে ছিল। আর তার এরকম অদ্ভুত ব্যবহারে সকলেই রেগে গিয়ে থানায় যেতে যাবে তখনই মদনবাবু তাদেরকে ধমক দিতে শুরু করে। কিন্তু ধমক দিয়েও কোনো কাজ না হলে মদনবাবু তাদেরকে ভয় দেখাতে শুরু করে দেয়। তোমরা আমার নামে কেস করবে তাই তো? ঠিক আছে, তোমরা যাও কেস করতে। আমি এখনই সুইসাইড করব। তোমরা এসে আমার মরা মুখ দেখতে পাবে। কি মোহিনী, তুমি এটাই চাও তো আমি মরে যাই? তুমি তো চাও না আমি সুখে শান্তিতে বেঁচে থাকি। মদনবাবুর মুখে এমন কথা শুনে মোহিনী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে কোনোভাবেই নিজের স্বামীর মৃত্যু সহ্য করতে পারবে না। বিয়ের পর থেকে সে তার স্বামীকে খুবই ভালোবেসে এসেছে। বৌমা, প্রীতম, ছেড়ে দে বাবা, কোনো দরকার নেই কেস করার। এই যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, কিন্তু দেখবে একদিন না একদিন তুমি নিশ্চয়ই তোমার ভুল বুঝতে পারবে। এই বলে মোহিনী দেবী কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। মায়ের এমন সিদ্ধান্তে প্রীতম এবং মীনাক্ষীরও কিছু করার থাকে না। সেদিন থেকে 17 বছর বয়সী লীলা মদনবাবুর দ্বিতীয় স্ত্রী হয়ে সেই বাড়িতে সবার সঙ্গে থাকতে শুরু করে, কিন্তু বাড়ির কেউই তাকে সহ্য করতে পারে না। এমনকি মদনবাবুর সঙ্গেও এখন বাড়ির সকলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। কি হলো, তোমরা সবাই খাবার খেয়ে নিচ্ছ? আমাকে আর আমার বরকে তো খাবার খেতে ডাকলেই না তোমরা। কই, আমাদের দুজনকেও খাবার দাও, আমাদের খিদে পেয়ে গেছে। এই যে তোমার জন্য কোনো খাবার রান্না করা হয়নি। তোমার খাবার তুমি নিজে রান্না করে খাবে, আর বাবার খাবারও তুমি রান্না করে দেবে, কারণ বাবা তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে বাবার দেখাশোনা করার জন্য। তাই যাও, তোমার কাজ তুমি করো, আমাকে বিরক্ত করো না। ফালতু মেয়ে একেবারে, অল্প বয়সে পেকে গেলে যা হয়। এই, তোমার তো সাহস কম নয়, তুমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে এভাবে কথা বলবে? তুমি কি ভুলে গেছো তোমার নিজের শাশুড়ি মায়ের সঙ্গে তুমি যেভাবে সম্মান দিয়ে কথা বলো, আমার সঙ্গেও কিন্তু ততটাই সম্মান দিয়ে তোমাকে কথা বলতে হবে। আমি বয়সে ছোট হলেও সম্পর্কে তোমার থেকে অনেক বড়। কি, তোমার মতো একটা বাচ্চা মেয়েকে এখন মা বলে ডাকতে হবে? কোনোদিনও নয়, কখনো নয়। এখনো পর্যন্ত তোমার বিয়ের বয়স হলো না আর তুমি শাশুড়ি মা হওয়ার চেষ্টা করছো? কি জানি বাবা তোমার মতো নির্লজ্জ মেয়েকে কি দেখে বিয়ে করলো সেটাই তো আমি এখনো বুঝতে পারছি না। কেন বিয়ে করলো? আমি দেখতে এত সুন্দর, আমার বয়স এত কম, সেই জন্যই তো বিয়ে করেছে। আর তাছাড়া এখন তো বয়স দেখে বিয়ে হয় না। আচ্ছা ছাড়ো, তোমরা আমাদের খাবার বানিয়ে দেবে না তাই তো? ঠিক আছে, আমি তো না খেয়ে থেকে যাব, কিন্তু আমি না খেয়ে থাকলে তোমার শ্বশুর মশাইও কিন্তু কিচ্ছু খাবে না। এটা তো তোমরা সবাই ভালো করেই জানো। বৌমা, এই মেয়ের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, খুবই সাংঘাতিক মেয়ে। এই মেয়েটা তোমাদের বাবাকে খুব ভালো মতো ফাঁসিয়ে নিয়েছে। দাও, এদেরকে খাবারটা দিয়ে দাও। এই, তুমি তোমাদের খাবারটা নিয়ে সোজা ঘরে চলে যাও। কেন ঘরে যাব কেন? আমরা সবাই মিলে একই টেবিলে বসে খাবার খাবো। আমিও তো তোমাদের ফ্যামিলি মেম্বার, আমার সঙ্গে খেলে কি সমস্যা তোমাদের?
লীলার মুখে এরকম কথা শুনে প্রীতম প্রচন্ড পরিমাণে রেগে যায় আর প্রীতম রাগের চোটে খাবার না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু তাতেও লীলার কিছু যায় আসে না। লীলা তখনই মদন বাবুকে ডেকে নিয়ে এসে টেবিলে খাবার খাওয়ার জন্য বসে পড়ে। আর এই দেখে মীনাক্ষী এবং তার শাশুড়ি মাও সেখান থেকে উঠে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন লীলা মদন বাবুকে বলে, কি গো শুনছো? বলছি আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসবে বলছে। আমি বাবা মাকে আসতে বলে দিয়েছি, কোনো সমস্যা নেই তো তোমার? না না, আমার আবার সমস্যা হবে কেন? তুমি ভালোই করেছো। ওনাদেরও তো মেয়ে শ্বশুর বাড়িতে আসার ইচ্ছা হয়, ওনাদের যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন, কোনো সমস্যা হবে না। এই শুনে লীলা খুবই খুশি হয়। লীলা তখনই ফোন করে তার বাবা মাকে নিজের শ্বশুর বাড়িতে ডেকে নেয়। বাবা মাকে দেখে লীলা প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই যে তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? বাবা মা এসেছে, তুমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো। আর হ্যাঁ, আমার বাবা মা কিন্তু মাছ মাংস খেতে ভালোবাসে, তাই তুমি বাজার থেকে বেশি বেশি করে মাছ মাংস কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বাজারের ব্যাগটা দাও, আমি এখনই বাজার করে নিয়ে আসছি। এই বলে মদন বাবু বাজার করতে চলে যায়। সে বাজার থেকে মাছ মাংস এবং আরো অনেক কিছু ভালো ভালো খাবার কিনে নিয়ে আসে। আর লীলা তখনই রান্নাঘরে গিয়ে তার বাবা মায়ের জন্য মাছ মাংস রান্না করতে শুরু করে। কিন্তু প্রীতম এবং তার পরিবারের সকলেই ভেজিটেরিয়ান ছিল, অর্থাৎ তারা আমিষ জাতীয় কোনো খাবারই খেত না। আর আজকে তাদের বাড়িতে মাছ মাংস রান্না হওয়ায় মাছ মাংসের আষ্টে গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এর ফলে তাদের সকলেরই গা গোলাতে শুরু করে, বিশেষ করে মোহিনী দেবীর। বৌমা, এত বাজে গন্ধ বেরোচ্ছে কোথা থেকে বলতো? মনে হচ্ছে কেউ মাছ রান্না করছে। পাশের বাড়িতে নাকি বলতো? পাশের বাড়িতে নয় মা, আপনার বাড়িতে। শুধু আপনার বাড়িতে নয়, আপনার রান্নাঘরে ওই লীলার বাবা মা এসেছে, তাই লীলা ওর বাবা মায়ের জন্য মাছ মাংস রান্না করছে। শুধু তাই নয়, বাবা নিজের হাতে বাজার থেকে মাছ মাংসগুলো কিনে এনেছে। এই শুনে মোহিনী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে কিছু বলতে যাবে তখনই সেখানে মদন বাবু চলে আসে। কি গো, তুমি এতটা পরিবর্তিত হয়ে যাবে আমি তো এটা ভাবতেই পারিনি। তুমি আজ পর্যন্ত কখনো মাছ মাংস মুখে তোলনি, এমনকি তুমি এর আগে মাছ মাংস স্পর্শ পর্যন্ত করনি। আর এখন তুমি সেই হাত দিয়ে বাজার থেকে মাছ মাংস কিনে আনছো। ওই মেয়েটা কি জাদু করেছে বলো তো তোমার উপর, যে তুমি ওর কথাই উঠতে বসতে শুরু করেছো? ফালতু কথা বলবে না মোহিনী। কি হয়েছে? মাছ মাংস কিনে এনেছি তাতে? আমার নতুন শ্বশুর মশাই শাশুড়ি মা বাড়িতে এসেছে, তাদের আপ্যায়ন করা আমার কর্তব্য। আর তাছাড়া লীলা আমাকে বললে আমি মাছ মাংস খেতেও রাজি আছি। আমার ইচ্ছা, আমি কি খাবো না খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝেছো? এই বলে মদন বাবু সেখান থেকে চলে যায়। মদন বাবুর এরকম আচরণে মোহিনী দেবী প্রচন্ড পরিমাণে কষ্ট পায়, তাই সে ভীষণ পরিমাণে কান্নাকাটিও করতে থাকে। এভাবেই আরো কিছুদিন কাটে, কিন্তু লীলার বাবা মা কিছুতেই সেই বাড়ি থেকে যেতে চায় না। একদিন সকালবেলা, কই গো মীনাক্ষী, তাড়াতাড়ি এক কাপ চা করে দাও। সকাল সকাল চা না খেলে কিছুতেই যেন দিনটা শুরু হতে চায় না। তাড়াতাড়ি চা দাও। চা খাবে? কিন্তু তুমি তো আবার দুধ চা ছাড়া অন্য কোনো চা খেতে চাও না। এখন চা খেতে হলে তোমাকে কিন্তু লিকার চা খেতে হবে, কারণ বাড়িতে দুধ নেই, শেষ হয়ে গেছে। দুধ নেই মানে? আমি তো কালকে রাতে 2 লিটার দুধ এনেছি। সকাল হতে না হতেই 2 লিটার দুধ শেষ হয়ে গেল কিভাবে? কি করেছো তুমি অত দুধ? পায়েস বানিয়েছো নাকি? আরে না, আমি কিছু করিনি। ওই লীলার বাবা মা 2 লিটার দুধ খেয়ে ফেলেছে। বলছিল নাকি গ্রামের দুধের থেকে শহরের দুধ খেতে অনেক বেশি সুস্বাদু। এমন ভাবে ঢকঢক করে 2 লিটার দুধ খেয়ে নিল, ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা এর আগে কখনোই দুধ খায়নি। এই শুনে প্রীতম প্রচন্ড পরিমাণে রেগে যায়। অনেক হয়েছে, আর নয়। যেই থেকে ওই লীলার ওর মা আমাদের বাড়িতে এসেছে, সেই থেকেই আমাদের জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে। আর কিছুতেই ওদেরকে সহ্য করা যাচ্ছে না। আমি এখনই বাবার সঙ্গে কথা বলবো। এই বলে প্রীতম তখনই চিৎকার করে সবাইকে সেখানে ডাকে। বাবা, আমরা আর কিছুতেই তোমাদের সঙ্গে থাকতে পারবো না। আমি আমার বউ আর মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা তোমাদের মতো থাকবে আর আমরা আমাদের মতো থাকবো। তোমাদের সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না। যাক বাবা, বাঁচা গেল। আর এমনিও তোমাদের সঙ্গে থাকার কোনো ইচ্ছা নেই আমার। তোমাদেরকে দেখলেই আমার গা জ্বালা করে। যাও, দরজা খোলা আছে, নিজেদের জিনিসপত্র নিয়ে কেটে পড়ো। এই, তুমি মাঝখানে কথা বলবে না বলে দিলাম। তুমি কে? তোমাকে আমি চিনি না, বুঝেছো? আমি আমার বাবার সঙ্গে কথা বলছি। আর তাছাড়া আমি এমনি বাড়ি থেকে কেন বেরোবো? বাবা, তোমার সম্পত্তির অর্ধেক অংশ আমার নামে লিখে দাও। সম্পত্তির ভাগ নিয়ে তবে আমরা এই বাড়ি থেকে বেরোবো, তার আগে নয়। ঠিক আছে ঠিক আছে, আমরা প্রত্যেকদিন এই ঝগড়া ঝামেলা ভালো লাগছে না। আমিও লীলার সঙ্গে সুখে সংসার করতে চাই। আমি এখনই লয়ারকে ফোন করছি। তোমরা বাড়ি ছেড়ে চলে গেলে না আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো? এই বলে মদন বাবু উকিলকে ফোন করতে চলে যায়। অন্যদিকে লীলা এবং তার বাবা মা সকলের আড়ালে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। কি রে লীলা, মদন কি বলছে? মদন তো সম্পত্তি 2 ভাগ করবে। এবার কি হবে রে? আমরা তো ভেবেছিলাম বিয়ের পর মদনের সমস্ত সম্পত্তির মালকিন তুই হবি, তারপর সারাটা জীবন আমরা ওই সম্পত্তি ভোগ করতে পারবো। কিন্তু এখন তো দেখছি তুই তো শুধুমাত্র অর্ধেক সম্পত্তি পাবি।
হ্যাঁ বাবা, আমি সেটা নিয়েই ভাবনা চিন্তা করছি। তবে তোমরা চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা তো করবই। দরকার পড়লে ওই মদন আর ওই মদনের পুরো পরিবারকে আমি উপরে পাঠিয়ে দেব। আর তারপর এদের বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত কিছু আমাদের হবে। এমনি ওই বুড়োর সঙ্গে থাকতে আমার আর ভালো লাগছে না। ওই বুড়ো মরে গেলে আমি একটা কম বয়সী ছেলে দেখে বিয়ে করব বাবা। লীলার কথা শুনে তার বাবা মা দুজনেই খুবই খুশি হয়, কিন্তু তারা জানে না মীনাক্ষী জানালার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছুই ভিডিও রেকর্ডিং করছে। মীনাক্ষী তখনই লীলা এবং তার পরিবারের মুখোশ খুলে দেওয়ার জন্য সেই ভিডিও রেকর্ডিং নিয়ে তার শ্বশুর মশাইয়ের কাছে চলে যায়। বাবা, এই ভিডিওটা একবার দেখুন তো, আপনি কত বড় ভুল করেছেন আপনার কোনো ধারণা নেই। দেখুন এই বাচ্চা মেয়েটা আপনাকে কিভাবে ফাঁসিয়েছে। লীলার বাবা মা শুধুমাত্র নিজেদের মেয়েকে ব্যবহার করছে আপনাকে লুটে নেওয়ার জন্য। মদন বাবু সেই ভিডিও রেকর্ডিং দেখে আঁতকে ওঠে। এ কি, এই তার মানে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে যাতে আমার সম্পত্তি ওরা ভোগ করতে পারে? শুধু তাই নয় বাবা, ওরা আপনাকে আর আপনার পরিবারকে উপরে পাঠানোর প্ল্যানিং করছে। আপনি এখনই ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন। এমনিও আপনাদের কোনো রেজিস্ট্রি হয়নি, কারণ লীলার বয়স তো এখনো 18 বছর হয়নি। তাই আপনি যদি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তাহলে কিন্তু ও কিছু করতেই পারবে না। এই শুনে মদন বাবু তখনই সেই বাড়ি থেকে লীলা এবং তার পরিবারকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। আর এই দেখে প্রীতম এবং তার মা দুজনেই প্রচন্ড খুশি হয়। মদন বাবু নিজের ভুলের জন্য ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে, তাই সে হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চায়। মোহিনী, আমাকে ক্ষমা করে দাও মোহিনী। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। জানি না কিভাবে আমি ওই মেয়েটার ফাঁদে পড়ে গিয়েছিলাম, কিন্তু আজকের পর থেকে আমি তোমাকে কোনো কষ্ট দেব না। পারলে আমাকে ক্ষমা করে দাও। এই দেখে মোহিনী দেবীও খুবই খুশি হয়। এভাবে শুধুমাত্র মীনাক্ষীর প্রচেষ্টার জন্য তাদের সংসার ভাঙতে ভাঙতে আবার বেঁচে যায়। মীনাক্ষীর প্রচেষ্টায় মোহিনী দেবী আবার নিজের স্বামীকে ফিরে পায়, আর তারা আবার সকলে মিলে হাসি খুশি বসবাস করতে শুরু করে। খুশি তার মায়ের সঙ্গে একটি গ্রামে থাকে। খুশির বাবা তাদেরকে ছেড়ে শহরে গিয়ে নতুন সংসার পেতেছে প্রায় 5 বছর আগে। এই 5 বছর ধরে খুশির মা মায়া লোকের বাড়িতে কাজ করে নিজের এবং নিজের মেয়ের জন্য জীবিকা নির্বাহ করছে। আর সেই কারণে মায়া তার মেয়েকে কোনো বড় বা নামি দামি স্কুলে ভর্তি করাতে পারে না। এখন খুশি ক্লাস 8-এ পড়ে। সেও তার জীবন এবং পরিস্থিতির সঙ্গে একেবারে মানিয়ে নিয়েছে। তবে কয়েকদিন যাবৎ তার স্কুলের জামাটা বেশ পুরানো হয়ে যায়। সেটা জায়গায় জায়গায় বারবার সেলাই করে তাপ্পি দেওয়া বলে খুশির বন্ধুরা তাকে সবসময় অপমান করে। এরকম জামা পরে স্কুলে আসতে তোর লজ্জা করে না? আমাকে যদি এত সেলাই করে জামা পরে কেউ স্কুলে আসতে বলতো তাহলে তো আমি পড়াশোনা করে ছেড়ে দিতাম। ওটাই তো তোর আর আমার মধ্যে পার্থক্য, কারণ আমি জানি পড়াশোনা করলেই আমি একদিন চাকরি বাকরি করে বড়লোক হতে পারবো। তাই কি রকম জামা পরে স্কুলে আসছি সেটা আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ নয়। তোর মা তো এতগুলো বাড়িতে কাজ করে, তাও তোকে একটা নতুন জামা কিনে দিতে পারে না? আমার মনে হয় তোর মা তোকে মিথ্যা কথা বলে। তোদের সংসারে এত খরচ হয় না। তোর মা তোকে নতুন জামা কিনে দেবে না বলেই মিথ্যা কথা বলে তোর মন ভরায়। এই বলে তারা সবাই খুশিকে নিয়ে খুবই হাসাহাসি করতে থাকে। খুশির খুবই কষ্ট হলেও সে আর কাউকে পাল্টা কোনো জবাব দেয় না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন খুশি রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় সে দেখতে পায় একটা বেশ দামি পেন রাস্তায় পড়ে আছে। পেনটা হাতে নিতেই খুশি বুঝতে পারে সেটা একদম নতুন এবং বেশ দামি পেন। এত দামি পেন যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে মা ভাববে আমি চুরি করে এনেছি। আর স্কুলে এই পেন দিয়ে লিখলেও আমার বন্ধুরা আমাকে চোরই ভাববে। আমি তাহলে এই পেনটা নিয়ে এখন কি করব? এত দামি পেন নিজের কাছে রাখলেই সমস্যা হবে। এরকমই নানান রকমের ভাবনা চিন্তা করতে করতে খুশি ওই পেনটা তাদের পাশের পাড়ায় এক স্টেশনারির দোকানে নিয়ে যায়। আঙ্কেল, এই পেনটা আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, কিন্তু পেনটা আমার একদম পছন্দ হয়নি। আমি এটা তাই তোমাকে ফেরত দিতে এসেছি। তুমি এটা নিয়ে আমাকে এটার টাকাটা দিয়ে দাও। আমি এখানে ক্লাস 5-6 এর বাচ্চাদের থেকে পেন কিনবো বলে দোকান খুলেছি? যা পালে এখান থেকে। একবার কিনে নিয়ে সেটা আবার ফেরত দিতে এসেছে। এই শুনে খুশি চলে যেতে যাবে এমন সময় মানিকের নজর ওই পেনটার দিকে পড়ে। খুশি না বুঝতে পারলেও মানিক ভালো করে বুঝতে পারে ওটা একটা রূপার পেন ছিল। ঠিক আছে, আমি তোকে 100 টাকা দেবো, তুই আমাকে পেনটা দিয়ে যা। আর হ্যাঁ, আবারও যদি কিছু এরকম জিনিস পাস আমাকে দিয়ে দিবি, কেমন? আমি সেটার বিনিময়ে তোকে টাকা দেবো। 100 টাকার কথা শুনে খুশি আর অন্য কিছু ভাবতেই পারে না। সে শুধু এটাই ভাবতে থাকে
ওই 100 টাকা দিয়ে সে কি কি করতে পারবে। মানিক পেনটা নিয়ে খুশির হাতে 100 টাকা ধরিয়ে দিলে খুশি নাচতে নাচতে তার বাড়ির দিকে এগোতে থাকে। সেদিন সে তার মায়ের সঙ্গে বেশি কথা বলে না। সে ভয় পায় যদি কথা বলতে বলতে মুখ ফসকে তার মায়ের কাছে 100 টাকার কথাটা বলে ফেলে তাহলে তার মা তাকে খুবই বকাবকি করবে। দেখতে দেখতে সেই দিনটা কাটে। হঠাৎই খুশিদের স্কুলে প্রজেক্টের জন্য বেশ কিছু নতুন জিনিস কিনে আনতে বলে। খুশি তার মাকে এসে জিনিসপত্রের নামগুলো বললেই মায়া খুবই চিন্তায় পড়ে। আমার কাছে এখন এত টাকা নেই, তুই বরং তোদের ম্যাডামকে বল যে তোর মা বলেছে তোকে পরে সব জিনিস কিনে দেবে। কালকে সবাই ওই জিনিসগুলো নিয়ে যাবে। আমি যদি না নিয়ে যাই তাহলে ম্যাম ক্লাসের সবার সামনে আমাকে কান ধরে বাইরে দাঁড় করিয়ে দেবে। আমার খুব অপমান হবে মা। তাহলে তুই এক কাজ কর, কালকে তুই বরং স্কুলে যাস না। আমি পরে একটা চিঠি লিখে দেব, তোদের ম্যাডামকে জানিয়ে দেব যে তুই অসুস্থতার জন্য স্কুলে যেতে পারিসনি। এই প্রজেক্টটাতে তো নাম্বার থাকবে, আর কালকে আমাকে স্কুলে যেতেও হবে। তুমি কখনো আমার কথা মতো আমাকে কিচ্ছু কিনে দাও না। এতগুলো বাড়িতে কাজ করেও কি তোমার কাছে কোনো টাকা থাকে না? নন্দিতা ঠিকই বলে, তুমি মিথ্যা কথা বলো। তুমি আমাকে টাকা না দিয়ে টাকাগুলো লুকিয়ে রাখো, তাই তো? এই বলে খুশি সেখান থেকে চলে যায়। খুশির ব্যবহারে তার মা খুবই দুঃখ পায়, কিন্তু তারও আর কিছু করার থাকে না। মায়া ভাবে পরের দিন হয়তো খুশি স্কুলে যাবে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই খুশি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। সে নিজের কাছে থাকা সেই 100 টাকা দিয়ে প্রজেক্টের সমস্ত জিনিসপত্র কিনে স্কুলে চলে যায়। আজ প্রথমবার খুশি সত্যিই খুবই খুশি থাকে। প্রত্যেকবার অভাবের কারণে সে কখনো তার বন্ধুদের সঙ্গে একসঙ্গে প্রজেক্ট করতে পারে না। আর জিনিসপত্র না থাকার কারণে তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু আজকে তার কাছে টাকা আছে বলে সে তার এই 7 বছরের স্কুল জীবনে প্রথমবার তার বাকি বন্ধুদের সঙ্গে প্রজেক্টের কাজ করতে পারছে। এই 7 বছরে প্রথমবার দেখলাম তুই দিনের দিন জিনিস এনে আমাদের সবার সাথে একসঙ্গে প্রজেক্ট করলি। কোনো লটারি ফটারি পেলি নাকি তুই? আমার মা আমাকে আজকাল পকেট মানি দেয়, সেখান থেকেই আমি নিজের জন্য জিনিস কিনেছি। আমার কাছে টাকা না থাকলেও তোদের সমস্যা, টাকা থাকলেও সমস্যা। অদ্ভুত তো, তোদের কি আমাকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নেই? তোর মায়ের নিজের পকেট মানি থাকে যে তোকে আলাদা করে পকেট মানি দেবে? লোক হাসানোর মতো কথা বলিস না তো। আর তোর মায়ের যদি এতই টাকা থাকে তাহলে তোকে একটা নতুন জামা কিনে দিচ্ছে না কেন? ওটাও কিনে দেবে বলেছে, তবে এখন মায়ের একটু কাজের চাপ আছে বলে মা আমাকে নিয়ে মার্কেটে যেতে পারছে না। আমাকে নিয়ে এত মাথা ব্যথা না করে এবার নিজের পড়াশোনাতে মন দে। খুশির বন্ধুরা সেখান থেকে চলে গেলে খুশি বুঝতে পারে এবার তার একটা নতুন স্কুল ড্রেস কেনার প্রয়োজন। তাই সে আবার কিভাবে টাকা রোজগার করা যায় সেই নিয়ে নিজের মাথা খাটাতে থাকে। অনেকক্ষণ ভাবার পরে খুশি নন্দিতার বেঞ্চে একটা নতুন এবং দামি পেন্সিল বক্স দেখতে পায়। টিফিনের সময় সবাই যখন এদিক ওদিক ঘোরাঘুরি করছে এমন সময় খুশি তার বন্ধু বান্ধবদের বেঞ্চের এদিক ওদিক ঘুরে প্রত্যেকের থেকে কিছু না কিছু নিয়ে নেয়। তার চুরি করা সমস্ত জিনিস সে নিজের ব্যাগে না রেখে ক্লাসরুমে জানালা দিয়ে ঝোপের মধ্যে ফেলে দেয়। স্যার, আমার পেন্সিল বক্সটা কেউ চুরি করে নিয়েছে। একটু আগে এখানেই ছিল, এখন কোথাও নেই। আমার ব্যাগেও নেই আর আশেপাশে কোথাও নেই। হয়তো তুমি অন্য কোথাও রেখে ভুলে গেছো, আগে ভালো করে খুঁজে দেখো। কোনো প্রমাণ ছাড়াই নিজের ক্লাসের বন্ধুদের এইভাবে চোর বলো না। স্যার, আমার ঘড়িটাও নেই। আমি ওয়াশরুমে যাওয়ার আগে ঘড়িটা খুলে রেখে গিয়েছিলাম, এখন দেখছি ওটা কোথাও নেই। এভাবেই এক এক করে সবাই তাদের হারিয়ে যাওয়া জিনিসের কথা বলতে থাকে। আমি এখনই ক্লাসের সবার ব্যাগ চেক করব, কেউ তার ক্লাসের বাইরে যায়নি। তাই যদি কেউ চুরি করে থাকে তাহলে চুরি হওয়া জিনিসপত্রগুলো সব ক্লাসের ভেতরেই থাকবে। এই বলে বিকাশ স্যার সকলের ব্যাগ সার্চ করতে থাকে, কিন্তু পুরো ক্লাস জুড়ে ব্যাগ খোঁজাখুঁজি করলেও কারোর ব্যাগ থেকে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। সবাই খুবই হতাশ হয়ে পড়ে। খুশি হতাশ হওয়ার ভান করলেও সে মনে মনে খুবই আনন্দ পায়। নন্দিতাকে কাঁদতে দেখে তার মনে যেন চরম পরিতৃপ্তি হয়। খুশি স্কুল শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। ছুটির পর সবাই স্কুল থেকে বেরিয়ে গেলে খুশি লুকিয়ে লুকিয়ে স্কুলের পেছনে ঝোপে গিয়ে সমস্ত জিনিস বের করে নেয় এবং তারপর সেগুলো নিয়ে আবার মানিকের দোকানে চলে যায়। আবার কি নিয়ে এসেছিস শুনি? তোর বন্ধুরা তোকে সত্যি এত জিনিস দেয় নাকি তুই চুরি করে নিয়ে আসিস? বলতো। আমি বারবার এমন চুরি করলে কেউ আমাকে ধরতে পারতো না। তোমার এই বোকা বোকা বুদ্ধি তোমার কাছেই রাখো, আর চুরির কথা তো তুমি বলোই না। কেন আমি চুরির কথা বলবো না কেন? আমি চোর নাকি?
এইটুকু একটা স্কুলে পড়া মেয়ে হয়ে আমাকে শাসাচ্ছিস? যেটা সত্যি সেটাই বললাম। তুমি আগের দিন আমার কাছ থেকে রূপার পেন কিনলে 100 টাকায়। ওটার আসল দামটা যে কতটা বেশি সেটা তুমিও জানো। এটাকেও তো এক ধরনের চুরি বলে। আমার ওই টাকাটার খুব দরকার ছিল বলে আমি সেদিন তোমাকে কিছু বলিনি। মানে আচ্ছা বাদ দে, আজকে কি এনেছিস সেটা বল, আজকে সবকিছু সঠিক দাম দেবো। এই বলে খুশি তার চুরি করা সমস্ত জিনিসগুলো দেখায়। সব জিনিসের দাম বাবদ মানে খুশিকে 1,500 টাকা দেয়। এত টাকা হাতে পেয়ে খুশির আনন্দের কোনো ঠিকানা থাকে না। সেই টাকার কিছুটা অংশ দিয়ে সে একটা নতুন স্কুলের ড্রেস কিনে বাড়ি ফেরে। তার কাছে নতুন স্কুলের ড্রেস দেখে মায়া ভীষণ পরিমাণে চমকে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না তার মেয়ের কাছে এত টাকা কিভাবে এলো। সে বারবার খুশিকে তার নতুন স্কুল ড্রেসের ব্যাপারে জিজ্ঞাসা করলেও খুশি কোনো উত্তর দিতে চায় না। সত্যি করে বল খুশি, নতুন স্কুলের জামা কেনার টাকা তুই কোথা থেকে পেয়েছিস? কে দিয়েছে তোকে, নাকি চুরি করেছিস? তোর বোধহয় কাজের মাসির মেয়ে হয়ে গরিবের জীবন কাটাতে ভালো লাগছে না, তাই না? তাই চুরি চামারি করে বড়লোক হতে চাইছিস তুই? তুমি এগুলো ছাড়া তো আর কিছু বলতেও পারবে না। আমার ড্রেসের অবস্থা দেখে আমাদের স্কুলের হেড স্যার আমাকে এই জামাটা কিনে দিয়েছে। ছেঁড়া জামার জন্য আমাকে সবাই কত অপমান করে সেটা তুমি না দেখলেও স্যার তো দেখতে পেয়েছে। এই বলে খুশি নিজের ঘরে চলে যাবে এমন সময় নন্দিতা এবং আরো কয়েকজন ছেলে মেয়ে তাদের বাবা মা সমেত খুশির বাড়িতে এসে উপস্থিত হয়। এই ঘটনায় খুশি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। খুশিদের বাড়িতে তারাই এসেছে যাদের জিনিস চুরি করে খুশি আজকে মানিকের দোকানে বিক্রি করে বাড়িতে এসেছে। তাদেরকে দেখে মায়াও ভীষণ পরিমাণে অবাক হয়। খুশি আমাদের জিনিসপত্র চুরি করে সেগুলো পাশের পাড়ার মানিক কাকুর দোকানে গিয়ে বিক্রি করেছে, আর ওই বিক্রি করা টাকা দিয়ে নিজের জন্য ড্রেস কিনে এনেছে। যা খুশি তাই বললেই হলো? স্যার তো ব্যাগ চেক করলো, আমার ব্যাগে কি কোনো জিনিস ছিল? আমি গরিব বলে তোরা সবসময় আমাকে ফাঁসানোর চেষ্টা করিস। ও তো বললো ওকে স্কুলের জামাটা তোমাদের হেডমাস্টার দিয়েছে, আর ও যে তোমাদের জিনিস নিয়ে ওই দোকানে বিক্রি করেছে সেটা তোমরা কি করে জানলে শুনি? আমার নতুন পেন্সিল বক্সটা হারিয়ে গেছে বলে আমি বাবার সাথে ওই দোকানটাতে ওই একই রকমের পেন্সিল বক্স কিনতে গিয়েছিলাম। গিয়ে দেখি ওখানে আমার পেন্সিল বক্সটা আবার শোকেসে রাখা আছে। ওই পেন্সিল বক্সটা লোকটা কোথা থেকে পেলো সেটা জানার জন্য আমার বাবা একটু জোর গলায় কথা বলতেই লোকটা সব সুরসুর করে বলে দিল। ওটা যে তোর পেন্সিল বক্স তার কোনো প্রমাণ আছে? একই রকম দেখতে নতুন পেন্সিল বক্স তো হতেই পারে। ওটা আমারই পেন্সিল বক্স। নতুন পেন্সিল বক্সটা আনার সাথে সাথেই পেন্সিল বক্সের গায়ে 1 ফোঁটা নেল পলিশের দাগ লেগে গিয়েছিল। সেটা অন্য কেউ এক ঝলকে বুঝতে না পারলেও আমি দেখলেই বুঝতে পারতাম। তুই গরিব ছিলিস তাও ঠিক ছিল, কিন্তু তুই চোর হয়ে গেলি খুশি। এই শুনে খুশির আর কিছু বলার থাকে না। সে সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু কেউ তাকে ক্ষমা করে না। মানিকের দোকান থেকে সমস্ত জিনিস নিয়ে খুশির মা সমস্ত বাচ্চাদেরকে ফিরিয়ে দেয়। এমনকি সে তার মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এই শর্তে যে যতদিন সে নিজের এই দারিদ্রটাকে গ্রহণ করতে পারবে না এবং নিজের মধ্যে পড়াশোনা করার জেদ আনতে পারবে না, ততদিন তার মা তাকে আর স্কুলে পাঠাবে না।